তোর আশিকি সুরাইয়া রাফা পর্ব সংখ্যা ৮। শুধু শীতল দৃষ্টিতে তাকিয়ে দেখলো প্রিসিলাকে। সবার মাঝখানে একটা অফ হোয়াইট বারবি গাউন পরে বসে আছে প্রিসিলা। ডায়মন্ড কাট স্টোন বসানো গ্রাউন্ডটাতে রীতিমতো জলমল করছে তার পুতুলের মতো সুন্দর চেহারা। তার পাশেই বসা সুঠাম দেহে একজন অপরিচিত যুবক। দেখতে সুদর্শন হলেও বয়সটা একটু বেশিই তার। তবে লোকটা প্রিসিলার এত কাছাকাছি বসে আছে যে ইয়াসের আর বুঝতে বাকি রইল না সে আসলে কে। দুজনের সামনে যে ছোট কফি টেবিলটা রাখা, সেখানে জল করছে দুটো ডায়মন্ড রিং। সম্ভবত ওদের বাগদানের জন্য আজকের এই আয়োজন। ওদিকে এতক্ষণ হাসি খুশি থাকলেও ইয়াসকে দেখা মাত্রই শুকিয়ে এইটুকু হয়ে গেল প্রিসিলার মুখ। ছেলেটার মুখের দিকে অপরাধী দৃষ্টিতে শুল্ক একটা ডুব গিলল সে। ওর চোখের তারা অগ্নিস্ফুলিঙ্গের মতো জল করছে কিছু একটা। তাই তো বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না প্রিসিলা। চট করে দৃষ্টি ঘুরিয়ে পাশে বসা বাগদত্তার দিকে চেয়ে যুবক হাসল সে। প্রিসিলার এই মন বুলান মিষ্টি হাসিতে অপরিচিত লোকটা মুগ্ধ হলে মুগ্ধ হতে পারল না ইয়াস। উল্টো অতর্কিত আক্রোশে জ্বর বুকের ভেতর লন্ডভন্ড করে দিল তার। ইয়াসের এতগুলো বছরের আশা আকাঙ্ক্ষা স্বপ্ন সবটাকে পায়ে পিষে ধূলিসাৎ করে দিয়ে কতটা ফুরফুরে মেজাজে বিয়ে করতে বসেছে মেয়েটা। কথাটা ভাবতে গিয়ে রাগে ঘৃণায় মস্তিষ্কটা দপদপ করে উঠল তার। ইয়াসের একাগ্র স্বার্থপরী মন কিছুতে মেনে নিতে পারল না এই খুশি। প্রিসিলার মৃদু হাসিতে শরীরের জ্বালা করে উঠল তার। পৃথিবীর সমস্ত রাগ গিয়ে জড়ো হলো ওই মেয়েটার উপর। ক্রোধ, হতাশা, অবিশ্বাস মিশেলে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে তখন একটা অঘটন ঘটিয়ে ফেলল ইয়াস। পরিচয় দিল নিজের বেপরোয়া রক্তের হনহনি এগিয়ে ব্যগ্র তাবায় প্রিসিলাকে টেনে দাঁড় করালো সে। ঘটনা আকস্মিকতায় হকচকি হয়ে পড়লো উপস্থিত সবাই। ইয়াস পড়ুয়া করলো না কাউকে, ফিরে দেখলো না কারোর মুখাবয়। এগিয়ে কোনো প্রকার পূর্বাভাস ছাড়াই মেয়েটার শীর্ণ কোমর আঁকড়ে ধরে টেনে আনলো নিজের কাছে। ভয় আর জড়তার মিশেলে তটস্থ হয়ে তৎক্ষণাৎ চোখ সেচে বন্ধ করে ফেললো প্রিসিলার। সঙ্গে সঙ্গে তার কম্পন ঠোঁটের উপর হামলে পড়লো একজোড়া খড়খড়ে পুরুষালী ঠোঁট। ঘটনাটা এত দ্রুতই ঘটে গেল যে মুখ ফুটে কারো টু শব্দটি করার ফুরসত রইল না আর। ইয়াসের কাণ্ডে বাক্রুদ্ধ হয়ে বসার গদি ছেড়ে একযোগে উঠে দাঁড়ালো সবাই। চোখের সামনে দাঁড়িয়ে দেখলো বাইবুন নামক পবিত্র সম্পর্কে অপ্রত্যাশিত এক নগ্ন মৃত্যু। মাস্টার মাইন্ড হেড তুষার সাবলীল নির্লিপ্ত চেহারা আজ অবিশ্বাসের ঢেউ। পরিস্থিতি হজম করতে আরও সময় লাগলো কিছুটা। আর যখন বুঝতে পারলো তখন উপস্থিত অতিথিদের সামনে অপমানে তমতম হয়ে গেল তার মুখ। কোনো অনুভূতি নেই, কোনো আকাঙ্ক্ষা। তবুও প্রিসিলার নরম দুটি ঠোঁটের বাজে অবাধ্য অপ্রতিরুদ্ধ বিচরণ চালাল ইয়াস। ভালোবাসার আদান প্রদান নয়, বরং লোক দেখানো এক আগ্রাসী দংশনে ছিঁড়ে ফেলতে লাগলো মেয়েটার নাজুক কোমল অষ্টপুট। দুনিয়ার সকল অনুভূতি উঠতে গিয়ে এতক্ষণে জীবন্ত মূর্তির মতো নিস্তেজ হয়েছিল প্রিসিলা। কিন্তু যখন ইয়াসের আগ্রাসন জোরালো হলো, তার দাঁতগুলো হিংস্রের মতো ছিঁড়ে খেতে লাগলো পেলব কোমল ঠোঁট দুটোকে। তখনই টনক নাড়ে উঠল প্রিসিলা। সংবিত ফিরে পেতে চিৎকার দিয়ে ইয়াসকে ধাক্কা দিয়ে উদ্ধত হলো মেয়েটা। তবে সেই সুযোগ রাখলো না ইয়াস। অস্থির হয়ে নড়চড়ে উঠতে প্রিসিলা হাড় দূরে একত্র করে পেছন থেকে চেপে ধরল সে। দুটো হন শত্রুর দখলে এবার বাধা পড়ল হাত। সহসা বেটায় ককিয়ে উঠলে মেয়েটা। স্বতঃস্ফূর্ত ধরনের বুকে হঠাৎ দৃষ্টি আসার মতো চোখ দিয়ে জর্জর করে গড়িয়ে পড়ল তপ্ত নোনা জল। বুদ্ধি লোক পেয়েছে ইয়াসের। তেমনভাবেই প্রিসিলা ঠোঁটের কোণ বেয়ে গড়িয়ে পড়া রক্তটুকু সবার আগুনে গিলে ফেলল সে। তার প্রতিটা পদক্ষেপ ছিল দানবের ন্যায় পাশবিক। এত কিছুর মাঝে ওর ঘৃণায় জর্জরিত চোখ দুটি দৃষ্টি এড়ায়নি প্রিসিলা। ইয়াসের এই অশুভন পদক্ষেপের কারণ কিছুটা হলে আঁচ করতে পেরে বুক কেঁপে উঠল তার। সময়ের সাথে সাথে ক্রমশ শিথিল হয়ে এলো সেই তীক্ষ্ণ ফলের মতো দৃষ্টি। অবশেষে বেপরোয়া মস্তিষ্কে লাগাম টেনে ধরল ইয়াস। প্রতিশোধের তাড়না দিক বেদিক শূন্য হয়ে সবার সামনে প্রিসিলাকে এক প্রকার লাঞ্ছিত করে ছেড়ে দিল সে। পরিশেষে যা হওয়ার তাই হলো। ঘণ্টাখানেকের মধ্যে ফাঁকা হয়ে গেল স্নোফ্লেক ম্যানর। অপ্রত্যাশিত সেই ঘটনার পরপর বিদায় নিয়েছে সব অতিথিরা। এখন শুধু পরিবারের সদস্যরাই উপস্থিত রয়েছে বসার ঘরে। বাহিরাগতদের মধ্যে শুধুমাত্র একজন রয়েছেন, তিনি হলেন ম্যারেজ রেজিস্ট্রির। কোনো এক অজ্ঞাত কারণে তাকে যেতে দেয়নি তুষার। গোটা হলরুম জুড়ে তমতম নিস্তব্ধতা। কাঠগড়ায় দাঁড় করানোর মতো এই মুহূর্তে কাউচের উপর পাশাপাশি বসিয়ে রাখা হয়েছে প্রিসিলা আর ইয়াসকে। ওদের থেকে খানিকটা দূরে বসে ফুপিয়ে কাঁদছে ফ্লোরা। তার এই কান্নার কারণ অবশ্য ইয়াস নয়, তাদের নেওয়া আশ্চর্য এক সিদ্ধান্তের জের ধরেই কেঁদে বাসাচ্ছে সে। তুষার যেন নির্লিপ্ত আজ। কারোর কোনো অভিযোগ অনুযোগ কোনো কিছু প্রভাবিত করছে না তাকে। ফ্লোরা তবুও প্রশ্নবিদ্ধ করলো তাকে, তুমি নিশ্চয়ই উন্মাদ হয়ে গেছো তুষার, নয়তো বাচ্চাদের জীবন নিয়ে এমন ছেলে মানুষ করার সিদ্ধান্ত নিতে পারতে না। আমি ছেলে মানুষই বরদান্ত করি না, সেটা তুমি ভালো করেই জানো। ফ্লোরার প্রশ্নের বিপরীতে রাশবাড়ি এক বাক্য ফেরত দিল তুষার। সঙ্গে সঙ্গে যেচে উঠল
ফ্লোরা নাকের পাটা ফুলিয়ে বলল, তাহলে হুট করে কেন এসব করছো? বাবার জন্য হলেও একটু সময় নাও, এখানে তোমার ছেলেমেয়ের ভবিষ্যতে জড়িয়ে আছে। সঙ্গে সঙ্গে ফ্লোরার দিকে পূর্ণ দৃষ্টিপাত করল তুষার। মানুষটার তীক্ষ্ণ চাহনিতে খানিক বর্গে গেল রমণী। মুখ কাচমুচু করে তাকাতেই বেশি এলো যন্ত্রমানবের গভীর হাসি কণ্ঠস্বর। তুমি আমাকে চেনো না ওয়াইফি? পরিকল্পনার আগে আমি পরিণতি ভেবে নিই, এবং এটা নতুন নয়। আমি এই সিদ্ধান্ত নিয়েছি, অ্যান্ড দ্যাটস ফাইনাল। তুষার কাট বাক্যের বিপরীতে বলার মতো আর কোনো কথা হতে পেল না ফ্লোরা। সারাটা জীবন স্বামীকে সে অন্ধের মতো বিশ্বাস করে এসেছে। জীবনের সমস্ত উত্থান পতনের সময় এই মানুষটা ছিল তার একমাত্র রক্ষা কবচ। তাহলে আজ হঠাৎ অবিশ্বাস কি করে করবে? ফ্লোরা একটু শান্ত হতেই রেজিস্ট্রি অফিসারের উদ্দেশ্যে আদেশ শুনল তুষার। বিয়েটা শুরু করুন মিস্টার। এতক্ষণ ধরে কাউচে হেডবোর্ডে মাথা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে রেখেছিল ইয়াশ। যখনই বিয়ের প্রসঙ্গ আসলো তখনই চট করে মাথা তুলল সে। পাপার দিকে অবিশ্বাস্য দৃষ্টিপাত করে বিরক্ত স্বরে বলে উঠল, বিষয়টা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না পাপা? বাড়াবাড়ি তো তুমি করছো, আশকারা পেতে পেতে অবব্য হয়ে উঠেছো। তুষার কণ্ঠের আগে রুষ্মা। তার দাপুটে আওয়াজ শুনে মনে হচ্ছে আজ এক চুলও সার দেবে না ইয়াশকে। ইয়াশও তো গাড়তরা কম নয়। সে গর্জে উঠে বলল, হে, আমি অতিরিক্ত বাড়াবাড়ি করেছি, বাট অফকোর্স দেয়ার মাস্ট বি আ রিজন। আই ডোন্ট কেয়ার। অতিথিদের সামনে আমার মাথা হেড করে দিয়েছো তুমি। ওনারা অপমানিত হয়ে ফিরে গিয়েছে। ভুল যেহেতু করেছো, প্রায়শ্চিত্ত তোমাকে করতেই হবে। লাইক সিরিয়াসলি পাপা, তুমি এভাবে আমাকে শাস্তি দিতে চাইছো? কিন্তু প্রিসি, ওকে কেন শুধু শুধু একটা অনিশ্চিত ডেস্টিনিটিতে ফেলে দিচ্ছ? ইয়াশের কথার পাশে মেয়ের কান্না বিজড়িত মুখের দিকে দৃষ্টিপাত করল তুষার। কেঁদে কুটে ফর্সা চেহারা কেমন রক্তিম হয়ে উঠেছে। তখন থেকে যাকে নিয়ে বিয়ের কথা চলছে সেই জন্য অদৃশ্য এই আয়োজন। হৃদয়টা বার হয়ে এলো তুষারের। চেহারা তবুও থমথমে ভাবটা ধরে রেখে বলল, আই ডু হোয়াট আই ডু। অন্যায় যেহেতু প্রিসিলাও করেছে, তাহলে তার শাস্তি হোক। অফিসার, বিয়ের কার্যক্রম শুরু করুন। পাশের কাউচে ভাববেগ শূন্য হয়ে বসে থাকা সাদা চামড়ার রেজিস্টার অফিসার কথা বলে উঠলেন এতক্ষণ। চোখে মোটা ফ্রেমের চশমা চড়িয়ে কাগজপত্র সামনে নিয়ে ইয়াশের উদ্দেশ্য করে বললেন, আমি যা যা বলছি সেগুলো আমার সঙ্গে সঙ্গে রিপিট করুন। অসম্ভব, আমি কিছু বলতে পারবো না। ইয়াশের কথার বিপরীতে তপ্ত শ্বাস ছাড়ল তুষার। অফিসারকে উদ্দেশ্য করে বলল, এর চেয়ে সহজ কোনো পদ্ধতি নেই, থাকলে সেটা করুন। তুষার অতর্কিত আদেশে ক্ষণেক্ষণের জন্য হতবিহ্বল হয়ে পড়ল অফিসার ডেরেক। তবে মুখে কিছু বলল না, উল্টো রেজিস্ট্রি পেপার সহ আরও একটা বলপেন তুলে দিল ইয়াশের হাতে। তুষারের প্রতি শ্রদ্ধা একই সঙ্গে পেশাদায়ী পটু রেখে খুব সাবলীলভাবে বললেন, এখানে একটা সাইন করুন। ইয়াশ প্রথমে কলমটা হাতে নিয়ে কিছুক্ষণ আঙ্গুল ঘুরালো। নিস্পৃহ নয়ন পরখ করলো পাশে বসা মেয়েটাকে। এখনও টুট উল্টে বাচ্চাদের মতো কাঁদছে। একে নাকি আবার বিয়ে করতে হবে। পেপারটা ভাবতেই মেজাজ খিচড়ে গেল ইয়াশের। পরক্ষণে পাপার দিকে দৃষ্টিপাত করে কণ্ঠে রাজ্যের অনীহা নিয়ে বলল, ইউ উইল রিগ্রেট ইট পাপা। তুমি তোমার পাপাকে এখনও চিনতে পারো নি এরিশিউবান। তুষার জাওয়াত কখনো নিজের সিদ্ধান্ত নিয়ে রিগ্রেট করে না। ওকে ফাইন। তুষারের বাক্যের বিপরীতে ছোট্ট করে প্রত্যুত্তর করল ইয়াশ। তারপর দায়সারাভাবেই হাত চালালো পেপারগুলোর উপর, যেন বিয়েতে নয় বরং কোনো অটোগ্রাফে সাইন করছে সে। পুরোটা সময় জুড়ে ইয়াশ অনুভূতি ছিল শূন্যর কোটর, কারণ বিয়ে, ভালোবাসার সংসার এসবে তার বরাবরই অনীহা। তার কাছে জীবনের এই অধ্যায়গুলো নিছকই ফর্মালিটি। মানলে মানো, না মানলে নেই। বিয়েটা করলেও এই বিয়ের কোনো রূপ দায়বদ্ধতা স্বীকার করে না সে, আর না তাও কোনো অনুভূতির পিছুটান। রেজিস্ট্রি পেপারে সাইন করতে গিয়ে নিজের জন্য নয় বরং প্রিসিলার জন্য করুণা হলো ওর। পাপার ভুল সিদ্ধান্তের জন্য মেয়েটার জীবনে বৈবাহিক অধ্যায়টা কত তিক্তই না হতে চলেছে এবার। ইয়াশের স্বাক্ষর প্রদান শেষ হলে কাগজগুলো এগিয়ে দেওয়া হলো প্রিসিলার নিকট। কলমটা হাতে নিয়েই মায়ের দিকে চেয়ে টুট ভেঙে কেঁদে উঠল মেয়েটা। ডুকরে উঠে বলল, তুমি কিছু করো মাম্মা। মেয়ের কান্না দেখে ফ্লোরা সলসল দৃষ্টি ফের ঝাপসা হয়ে এলো। তুষারের বাহু আঁকড়ে ধরে অনুনয় স্বরে বলল, আর একটু ভেবে দেখলে হয় না? আমার উপর ভরসা নেই তোমার? সঙ্গে সঙ্গে পাশ ফিরে উল্টো প্রশ্ন ছুড়ল তুষার। তার প্রশ্নে বারবারই আশাহত হয়ে উঠে ফ্লোরার অন্তর। সে নিস্তেজ গলায় জবাব দেয়, আছে তো, খুব ভরসা আছে। তা করছি, চুপচাপ মেনে নাও। খুব শীঘ্রই সব কিছু অন্যরকম হয়ে যাবে। আই উইশ